হ্যালো রকিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? পড়াশোনা হচ্ছে? ভালো করে পড়াশোনা করো, সামনে প্রচুর एग्जाम। अभी भटको मत इधर उधर, अभी लखपति होने का टाइम है, चिल्लर के पीछे मत भागो। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। বাকি সব কিছু করার জন্য প্রচুর টাইম জীবনে পড়ে থাকবে। এই সময়টা যদি না পড়াশোনা করো ঠিক করে, তাহলে কিন্তু আর এই সময়টা ফিরে আসবে না। ঠিক তো আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো যে এসএসসি এক্সামগুলোতে আমাদের এখানকার স্টুডেন্টদের বা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্র্যাক করতে না পারার বা ক্র্যাক করতে দেরি হওয়ার যে কারণ, সেই কারণগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাজ ওয়েল অ্যাজ এমন কিছু অ্যাডভাইস তোমাদের দেব যেগুলো আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সের উপর বেস করে, যেগুলো তোমাদের সারা জীবন প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, দেখো আমি নিজে এসএসসি সিজিএল এক্সাম 5 বার ক্র্যাক করেছি এবং তার সাথে অন্যান্য প্রচুর এক্সাম রেলওয়েজের, পিএসসির, ব্যাংকিংয়ের ক্র্যাক করেছি। এবং এই আমার দীর্ঘ টিচিং লাইফ, 10 বছরের টিচিং লাইফে আমি প্রচুর স্টুডেন্টের সঙ্গে মিশেছি, তাদেরকে চাকরি পেতে দেখেছি। আমার অফিসে হাজার হাজার ট্যালেন্টেড স্টুডেন্ট যারা পরবর্তীকালে অ্যাসপিরেন্ট হয়েছে, এমপ্লয়ি হয়েছে, অফিসার হয়েছে, তাদেরকে দেখেছি। তো তাদের প্রত্যেকের সঙ্গে মিশে কথা বলে নিজের পড়াশোনার এক্সপিরিয়েন্স দিয়ে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের বেসিকে সমস্যা। ঠিক, প্রথমত দেখো, 1 নম্বর হচ্ছে প্যানিক বা মিসকনসেপশন ওভার এসএসসি এক্সাম। দেখো আমাদের এখানকার স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম আমি দেখেছি যে একটা প্যানিক কাজ করে। ঠিক আছে, তারা ক্লার্কশিপের জন্য পড়তে চায়, তারা মিসলেনিয়াসের জন্য পড়তে চায়, তারা ইভেন ডাব্লিউবিসির জন্য পড়তে চায়, ছোটোখাটো এক্সামগুলো দেয়, বা ইভেন ব্যাংকিংয়ের জন্য পড়তে চায়, কিন্তু এসএসসি এক্সামের জন্য তারা পড়তে চায় না। তাদের মনে একটা বড় ধারণা তৈরি হয় যে এসএসসি এক্সাম বোধহয় খুব বেশি হার্ডার, এসএসসি এক্সাম বোধহয় ধরাছোড়ার বাইরে। কিন্তু এই জিনিসটা একদমই ঠিক না। যারা একটা বেসিক জিনিস, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, যারা তাদের এইচএসে সায়েন্স নিয়েছে, তাদের বেশিরভাগ রিজন, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো সায়েন্সকে ভালোবেসে সায়েন্স নেয় না। কি করে, তাদের আর্টসের সাবজেক্টগুলোর প্রতি দুর্বলতা থাকে বা কোনো ড্রব্যাক থাকে, তাই তারা সায়েন্স নেয়। যারা আর্টস নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু আর্টসের প্রতি ভালোবাসা সেরকম খুব বেশি, দু একজন এক্সেপশন ছাড়া, তারা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো মাধ্যমিক পর্যন্ত পড়ে বুঝে যে এইগুলো আমার দ্বারা হবে না বা আমার পক্ষে শক্ত, তাই তারা আর্টস লাইনে শিফট করে, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই। ঠিক তো তো খুব স্বাভাবিকভাবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের আর্টসের যে সাবজেক্টগুলো, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো একটু অসুবিধা হবে। যারা আবার আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের খুব স্বাভাবিকভাবেই ম্যাথস বা ফিজিক্স, কেমিস্ট্রি এখন বর্তমানে অনেক বেশি আসে, বায়োলজি, এগুলো নিয়ে পড়াশোনা করতে একটু অসুবিধা হবে। তো দেখো তোমাদের যে উইক পয়েন্টগুলো, সেইগুলোকে স্ট্রং করার জন্যই তো আমাদের টাইম লাগে 2-3 বছর। তোমাদের যে উইক পয়েন্টগুলো, সেইগুলো জয় করলে তবেই না একটা 1 লাখ টাকার কাছাকাছি মাইনার চাকরি তোমরা পাবে। এমনি এমনি তো হালুয়া তো নয়, এমনি এমনি তো পেয়ে তো যাবে না। তো তুমি যে স্ট্রিমেরই হও, তুমি জানবে যে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদেরও যেমন হার্ডল, সেরকম আর্টস স্ট্রিমের স্টুডেন্টদের কাছেও সায়েন্সের সাবজেক্টগুলো একটা অবস্টাকেল হয়ে দাঁড়ায়। কিন্তু এমন সিলেবাস আমাদের এসএসসি এক্সামসে ফলো হয় যেগুলো কিন্তু সায়েন্স বা আর্টস কারোরই পড়ার পক্ষে খুব একটা অসুবিধাজনক কথা নয়। কারণ সিলেবাসটা মাধ্যমিক লেভেলের হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু কিছু চ্যাপ্টার পড়ানো হয় না, কিন্তু সেগুলো সিবিএসই বোর্ডের সিলেবাসে আছে, বা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসও মোটামুটি সেন্ট্রালের সিলেবাসের সঙ্গে ইকুইভ্যালেন্ট করে দেওয়া হয়েছে। তো সিলেবাসটা মাধ্যমিক লেভেলেরই। ঠিক, যার ধরো ম্যাথসে হয় তাদের আমি এটুকুনি অ্যাসিওরেন্স দিতে পারি, যারা নতুন যারা ক্যান্ডিডেট দেখছো তাদেরকে এটুকুনি অ্যাসিওরেন্স দিতে পারি যে অ্যারিথমেটিকগুলো আসে, ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, বা ওদিকে অ্যাভারেজ, পার্টনারশিপ, মেনসুরেশন, এই সমস্ত জিনিসপত্র আমরা ক্লাস 7, 8, 9, 10 এই 4 বছর ধরে পড়ে এসেছি ছোটোবেলা। এবং তখনকার দিনে যে সমস্ত হার্ডার কোয়েশ্চেন্সগুলো ছিল, ধরো কোয়েশ্চেন ব্যাংক করতাম আমরা, টেস্ট পেপার করতাম, কেসি নাগের বই করতাম, তো সেইখানকার যে ম্যাথসগুলো ছিল সেগুলো এইখানকার ম্যাথসের থেকে বেশি শক্ত, বেশি সমস্যা, বেশি বেগ দিয়েছে আমাদের। এখন আমরা কি করছি, ওই জিনিসগুলোই আবার নতুন করে পড়াশুনো করছি। অ্যারিথমেটিকের বাইরে কি আছে, অ্যালজেব্রা। অ্যালজেব্রা ক্লাস 8 থেকে শুরু হয়েছিল আমাদের, এখন হয়তো আরও আগে থেকে ইন্ট্রোডিউসড হয়ে গেছে। তো 8, 9, 10 যে অ্যালজেব্রা জিনিসপত্রগুলো ছিল সেই অ্যালজেব্রাগুলোই এখানে আসে। হ্যাঁ, একটু ধরো সার্টস বা ইন্ডিসেস বা প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স বা কোয়াড্রেটিক ইকুয়েশন, এইগুলো এখন নতুন আস্তে আস্তে করে এর মধ্যে ঢোকানো হচ্ছে, কিন্তু সেগুলো বেসিক লেভেলের, মাধ্যমিক লেভেলের।
ক্লাস 9-10-এর যা সিলেবাস সেই লেভেলেরই, পারমুটেশন কম্বিনেশন দিয়ে একটু প্রবাবিলিটির অঙ্ক করলে সুবিধা হয়, এই একটা দুটো চ্যাপ্টার নতুন করে ঢোকানো হচ্ছে, সেইটুকুনি বাদ দিলে বাকি কিন্তু ম্যাথস ইজি, ম্যাথসে নাম্বার তোলা যায় যদি তোমরা একটু সিস্টেমেটিক স্টাডি করো, PYQs করো, মক টেস্ট দাও, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো জিওমেট্রি আছে, ট্রিগোনোমেট্রি আছে, এগুলো সবই মাধ্যমিক সিলেবাসের ওপর বেস করে, এবং এটার জন্য তোমাদের একটু পড়াশুনো করতে হবে, 6 মাস 1 বছর 1.5 বছর পড়াশুনো করতে হবে, স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার বাই চ্যাপ্টার করলে তোমরা খুব সহজে জিনিসগুলো সম্বন্ধে দখল নিয়ে আসতে পারবে। যারা ধরো আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো পড়া একটু টাফ হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে, কিন্তু তোমাদের পড়তে হবে। এবং যে কোনো পরীক্ষায় এখন তুমি যাও, পিএসসির পরীক্ষায় যাও, WBCS এর পরীক্ষায় যাও, মেন্সে যথেষ্ট হাই লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখন আসে, বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষায় তোমাকে পড়তে হবে। তো সিলেবাসটা কিন্তু এক, এমন না, এটা ভুল ধারণায় তোমরা রেখো না মনে যে স্টেটের এক্সামগুলোয় কিন্তু এসএসসির থেকে কম পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তোমরা মনের মধ্যে থেকে এই যে মিসকনসেপশনটাকে ঝেড়ে ফেলে দাও যে আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো না। তোমরা যদি প্রপার ওয়েতে স্টাডি করো, প্রপারলি গাইডেন্স নাও, কোচিং নাও, যেখান থেকে খুশি, অফলাইন হোক অনলাইন হোক, গাইডেন্স নাও, এসএসসি এক্সামস ক্র্যাক করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। আমার কাছে এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা কিন্তু ইভেনচুয়ালি পরবর্তীকালে গিয়ে এসএসসিতে আরও বেশি ফল করেছে, ভালো ফল করেছে, ঠিক। তো এসএসসি এক্সাম সবাইকার বাস কি বাত, এমন কেউ নেই যে পড়াশুনো করবে অথচ এই এক্সামের সিলেবাস কভার করতে পারবে না। 2 নম্বর জিনিস হচ্ছে টাইম। এখানে একটা টাইমের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পিএসসির এক্সামে আমাদের প্রচুর সময় থাকে, এক একটা পরীক্ষা দেওয়ার জন্য যা কোয়েশ্চেন থাকে তার তুলনায় টাইম অনেক বেশি থাকে, কিন্তু এসএসসি এক্সামে কম টাইমে বেশি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়। যেমন ধরো 60 মিনিট সময়, এখন বর্তমানে যে সিজিএল সিএইচএসএল প্রিলি, সেখানে 60 মিনিট সময়ে 100টা কোয়েশ্চেন করতে হবে, সেখানে তোমার 25টা ম্যাথ, 25টা রিজনিং, 25টা ইংলিশ, 25টা জিকে আছে। তো টাইমটা এখানে বড় ফ্যাক্টর, এবং সেটার জন্য তোমাকে কি করতে হবে, সেটার জন্য তোমাকে মক টেস্ট দিয়ে দিয়ে টাইমটাকে তোমার আয়ত্তে আনতে হবে, সেকশনাল মক দিতে হবে, ফুল মক দিতে হবে, টাইমটা ধীরে ধীরে তোমার আয়ত্তে চলে আসবে। তো অবশ্যই টাইমটা এখানে বড় ফ্যাক্টর, কিন্তু সেটা খুব একটা বড় ব্যাপার নয়, মক টেস্ট দিয়ে টাইমটাকে আয়ত্তে আনা যায়। 3 নম্বর জিনিস হচ্ছে ইংলিশ আর জিকের ওপরে বর্তমানে এসএসসি কিন্তু অনেক বেশি জোর দিচ্ছে, এবং কোয়েশ্চেনের যা স্কিম, এক্সামের যা স্কিম, সেখানে ইংলিশের পোর্শন এখন সব থেকে বেশি, এবং জিকের পোর্শন অন্য কোনো সাবজেক্ট থেকে কম নয়, শুধুমাত্র ইংলিশ বাদ দিয়ে জিকে বা রিজনিং, ইংলিশ ম্যাথস বা রিজনিংয়ের থেকে জিকে কোনো অংশে কম নয়। এবং ইংলিশটা তো সবসময় বেশি, মেন্সে ইংলিশ সব থেকে বেশি নাম্বার থাকে, তোমরা জানো 45 নাম্বার থাকে 130-এর মধ্যে, ঠিক আছে। তো ইংলিশ আর জিকেটা, ইংলিশে এখন অনেক বেশি এসএসসি কি হয়ে গেছে, ভোকাবস ওরিয়েন্টেড হয়ে গেছে। আগে ছিল এসএসসি একটুখানি গ্রামার ওরিয়েন্টেড, ল্যাঙ্গুয়েজ, ইংলিশের ল্যাঙ্গুয়েজের ইউজ, গ্রামারের ইউজেজ, এইসব ওরিয়েন্টেড ছিল। এখন হয়ে গেছে কি অনেক বেশি ভোকাবস ওরিয়েন্টেড হয়ে গেছে, মানে অনেক বেশি করে তোমাদের ওয়ান ওয়ার্ডস পড়তে হচ্ছে, ইডিয়মস পড়তে হচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হচ্ছে, স্পেলিং করতে হচ্ছে, অনেক বেশি পরিমাণে পড়তে হচ্ছে। কিন্তু সেগুলোও কিন্তু যে পরিমাণ কোয়েশ্চেন্স তোমাদের ভোকাবসে আসে, তার 50% 60% চলে আসে প্রিভিয়াস ইয়ার্স থেকে কমন, বাকি যে কোয়েশ্চেনগুলো আসে আনকমন, তার অপশানগুলো আবার চলে আসে কমন, অপশান এলিমিনেট করে করা যায়। তো ভোকাবসটা একটা লং সাবজেক্ট, একটা ডিফিকাল্ট ব্যাপার, মনে রাখাও ডিফিকাল্ট, পড়াও ডিফিকাল্ট, কিন্তু এটাও যদি তুমি টাইম বাই টাইম ডেলি যদি কিছুটা করে 2 ঘন্টা করে ইংলিশ পড়তে থাকো, তাহলে ভোকাবস আয়ত্তে আনা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়। এবং একবার যদি তোমার ভোকাবুলারি আয়ত্তে চলে আসে, তাহলে তুমি জানবে যে কম্পিটিটিভ এক্সামের টোটাল যে সিলেবাস, তার 50% তুমি কভার করে ফেললে। তো প্রথম থেকে তোমরা ইংলিশ ভোকাবুলারির উপরে জোর দাও, এবং জিকেটা ইন ডেপথ স্টাডি করো। আগে যে জিকেগুলো ওপর 1 লাইনের আসতো, এখন তার ভিতরে জিকে ঢুকছে। তো জিকেটা তোমাকে আরও ইন ডেপথ, আরও কনসেপচুয়াল স্টাডি করতে হবে। যেটা পিএসসিতে আগে জিকে অনেক বেশি ইন ডেপথ আসতো, এসএসসিতে জিকে ওপরে আসতো, এখন এসএসসিতেও ইন ডেপথ স্টাডি করতে হচ্ছে। তার মানে যারা ধরো পিএসসির অ্যাসপিরেন্ট, তাদের জন্য কিন্তু এসএসসির জিকে করাটা অনেক বেশি ইজি হয়ে গেল, কারণ সব এখন একই লেভেলে চলে আসছে। এসএসসির জিকে, পিএসসির জিকে, আরআরবির জিকে কোনো ডিফারেন্স নেই। তোমাকে চ্যাপ্টার ওয়াইজ একদম ইনডেপথ স্টাডি করতেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। দেখো এসএসসি ধীরে ধীরে কি হচ্ছে,
হার্ডার হচ্ছে, কাট অফ ধীরে ধীরে হাই হচ্ছে। তো তোমাকে কি করতে হবে, সিলেবাসটা তোমাকে আনটাচড রাখলে হবে না। প্রিলিমসের আগে যদি বা তুমি ম্যাক্সিমাম সিলেবাস কভার করে মক টেস্ট দিয়ে যাও করে প্রিলিমস কোয়ালিফাই করেও যাও, মেন্সের আগে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম সিলেবাস কেন ফুল সিলেবাস কভার করতে হবে। নো চ্যাপ্টার, নো টপিক, নো কনসেপ্ট শুড বি আনটাচড। সিলেবাস যদি তুমি আনটাচ করে যাও তাহলে তোমার 100% অ্যাটেন্ড করা কখনোই সম্ভব নয়। এমন সময় অনেক হয় যে জায়গাটা তুমি ছেড়ে দিয়ে চলে গেলে, ধরো তোমার কথার কথা বলছি প্রবাবিলিটি শক্ত লাগে, তুমি ছেড়ে দিয়ে পরীক্ষায় চলে গেলে, তাহলে ওখান থেকে দেখলে তুমি এমন সোজা কিছু কোয়েশ্চেন্স চলে এলো, সবাই করতে পারলো যারা যারা ওটাকে একটু বিন্দুমাত্র বেসিক পড়াশোনা করেছে, তুমি করতে পারলে না কারণ তুমি সিলেবাসটাকে আনটাচড করে রেখে দিয়েছো। ধরো বায়োলজির একটা চ্যাপ্টার, সে কথার কথা বলছি সেল ডিভিশনের চ্যাপ্টারটা একটু শক্ত চ্যাপ্টার, বা ক্লাসিফিকেশনের চ্যাপ্টারটা একটু শক্ত চ্যাপ্টার, তুমি ভয়ে সেটা পড়লে না, ফেলে রেখে দিয়ে চলে গেলে, পরীক্ষার হলে গিয়ে দেখলে যে ওই চ্যাপ্টার দুটো থেকে খুব সোজা দুটো কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এটা সবাই পারার কথা, কিন্তু তুমি জাস্ট একটু দেখে যাওনি বলে করতে পারলে না। তাহলে তোমাকে সিলেবাস আনটাচড রেখে মেন্স এক্সামে কখনোই যাওয়া যাবে না। পুরো সিলেবাস তোমাকে 100% কভার করতে হবে, তবে তুমি এই পরীক্ষাটায় লড়াই করার জন্য এলিজিবল হবে। ঠিক, নেক্সট থিং হচ্ছে পিওয়াইকিউ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ সলভ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। শুধুমাত্র এসএসসি নয়, তোমরা যে পরীক্ষায় দাও, ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, আরআরবি দাও, ব্যাংক দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে তোমার ধারণা জন্মাবে যে কোন চ্যাপ্টারটা কতটা পড়বে, কতটা ডেপথে পড়বে। যেমন বর্তমানে 2024-এর কোয়েশ্চেনগুলো দেখে দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল জিকে আরও অনেক বেশি ডেপথে পড়তে হবে, কনস্টিটিউশন প্রত্যেকটা আর্টিকেল পড়লে হবে না, তার আরও সাবক্লসের মধ্যে ঢুকতে হবে। বায়োলজির এক একটা ধরো ভিটামিনের ধরো একটা নাম, রাসায়নিক নাম বা সাইন্টিফিক নেম, শুধু সেটা পড়লে হবে না, তার মধ্যে কম্পোজিশনগুলোও পড়তে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসছে। তো যত তুমি সিলেবাস মানে যত তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ঘাঁটবে তত তুমি বুঝতে পারবে যে কি এখন পরীক্ষার ট্রেন্ড চলছে। এটা তোমাকে কেউ প্লেটে করে সাজিয়ে দেবে না, তোমাকে নিজেকেই অ্যানালাইসিস করতে হবে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে, মক টেস্ট দেওয়ার মাধ্যমে, তবে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করলে তবে তোমার পরীক্ষার হলে কিছু কোয়েশ্চেন্স কমন পাওয়ার চান্স থাকবে। ঠিক, তো পিওয়াইকিউ এর ওপরে সবথেকে বেশি জোর দিতে হবে আফটার কমপ্লিটিং দ্য সিলেবাস। ঠিক আছে, নেক্সট জিনিস যেটা আমরা করি না বা রেগুলারলি করে যাই না, একটুখানি করেই থেমে যাই, সেটা হলো মক টেস্ট। ডেলি তোমাকে একটা করে রিজনিংয়ের সেকশনাল মক দিতে হবে, ডেলি তোমাকে একটা করে ম্যাথসের সেকশনাল মক দিতে হবে, ডেলি তোমাকে একটা করে ইংলিশের সেকশনাল মক দিতে হবে। সিলেবাস কমপ্লিট হয়ে গেল, ডেলি তোমাকে একটা করে টায়ার 1-এর মক দিতে হবে, ফুল মক, টাইম ধরে অনলাইন প্ল্যাটফর্মে টায়ার 1-এর ফুল মক দিতে হবে। মাঝে মাঝে তোমাকে টায়ার 2-র ফুল মক দিতে হবে, তবে তুমি তো অ্যাসেসমেন্ট করতে পারবে যে তোমার টাইমের মধ্যে জিনিসটা শেষ হচ্ছে কিনা, তোমার নাম্বার উঠছে কিনা, কোথায় খামতি থেকে যাচ্ছে, অ্যানালিসিস করে বুঝতে হবে কোথায় তোমাকে আরও একটু বেশি সময় দিতে হবে, কোন জায়গাটা তোমার উইক রয়েছে। ডেলি মক দিতে হবে এবং মক দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে নাম্বার বাড়লে তবে কনফিডেন্স বাড়বে, তাই তো। তো ডেলি তোমাকে মক দিতে হবে আফটার কমপ্লিটিং দ্য সিলেবাস, বা 60-70% সিলেবাস কমপ্লিট হয়ে গেলে ডেলি তোমাকে মক দিতে হবে। যত সাকসেসফুল ক্যান্ডিডেট আছে, যত সাকসেসফুল স্টুডেন্টস আছে, প্রত্যেকের সঙ্গে তোমরা কথা বলে দেখে নাও। আমাদের চ্যানেলে অনেক সাকসেস স্টোরিজ তোমরা পেয়ে যাবে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তোমরা দেখেছো। প্রত্যেকে ডেলি একটা করে মক দিত, আমরাও ডেলি প্রত্যেক দিন একটা করে মক দিতাম, অ্যানালিসিস করতাম। ঠিক, তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মক তোমাদের দিতেই হবে ডেলি। আর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স। তোমরা ধরো একটা পরীক্ষা দিলে, সামনে ধরো 6 মাস সময় আছে, পরীক্ষাটা ধরো কোনো একটা কারণে তোমরা ক্র্যাক করতে পারলে না, তোমরা হাল ছেড়ে দিলে যে না এসএসসি আমার দ্বারা হবে না, আমি বরং ব্যাঙ্কিংয়ে শিফট করি, বা আমি বরং পিএসসি এক্সামে শিফট করি, বা আমি বরং প্রাইভেটে কোনো একটা চাকরিতে ঢুকে যাই। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে এই যে তোমরা 6 মাস বা 1 বছর বা 2 বছর যে যত টাইমের জন্যই পড়ছো, এই টাইমটা তো তোমরা ওয়েস্ট করবে না। তোমাদের প্রিপারেশান ধরো 90% হয়ে গেছে, আরও একটুখানি যদি চেষ্টা করো, আরেকটু যদি হার্ডওয়ার্ক করো, আরেকটু যদি এর পিছনে টাইম দাও, তাহলে হয়তো জাস্ট পরের এক্সামটাই তোমরা ক্র্যাক করে ফেলতে পারবে। কিন্তু হাল ছেড়ে দেওয়ার আগে তোমরা মনে করবে সবসময় যে শুরু কেন করেছিলাম, হোয়াই কেন শুরু করেছিলাম, হোয়াই, এই প্রশ্নটা নিজেদেরকে করবে।
এবং নিজেরাই নিজের উত্তর পেয়ে যাবে, কখনো হাল ছেড়ে দেবে না। তোমাদের এই পরীক্ষাটার কম্পিটিটিভ এক্সামের লাইনের মেন জিনিসই হচ্ছে পার্সিভারেন্স বা পেশেন্স। তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। একটা পরীক্ষা ক্র্যাক করলে না দুঃখ হবে, কোনো ব্যাপার না, দুদিন সেটব্যাক করো, দুদিন রেস্ট নাও, বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, ঘোরো ফেরো, খাও দাও, আবার নতুন করে পুরো দমে পড়া শুরু করতে হবে। কারণ তোমার প্রিপারেশনটা যখন একবার তৈরি হয়ে যাবে, তুমি অন্য আরও 20 লাখ স্টুডেন্টের থেকে এগিয়ে, তো সেই প্রিপারেশান নিয়ে তোমাকে আবার পরের পরীক্ষার জন্য ঝাঁপাতে হবে। কে বলতে পারে পরের পরীক্ষাটা হয়তো তুমি ক্র্যাক করলে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এসএসসি এক্সামসটা এমন একটা পরীক্ষা যেখানে তোমরা যেমন অলরেডি যারা জব করছে, ধরো লেভেল 4 বা লেভেল 6-এ আছে, সে লেভেল 7-এ যেতে চায়, কেউ ধরো বাইরের স্টেটে আছে, সে হোম স্টেটে ফেরত আসতে চায়, তারা পরীক্ষা দিচ্ছে। অলরেডি সাকসেসফুল ক্যান্ডিডেট যারা কনফিডেন্ট তাদের এবিলিটির ব্যাপারে, যারা ধরো 3-4 বছর ধরে পড়াশুনো করছে, জাস্ট হয়তো আগের বছর 2 নম্বরের জন্য ক্র্যাক করতে পারেনি, তারা পরীক্ষা দিচ্ছে, তারা হাইলি কনফিডেন্ট যে আমরা এবছর ক্র্যাক করব। তাদের সঙ্গে তোমাদের কম্পিট করতে হচ্ছে, ঠিক? তো তোমাদের টাইম তো লাগবে, আজকের না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, হাল ছেড়ে দিলে তো হবে না। এই জন্য তো আমরা শুরু করিনি প্রিপারেশান। তো সবসময় লেগে থাকতে হবে। কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্ট হওয়ারও কিছু নেই, তার কারণ যে ধরো চাকরি করছে তার কাছে ফাঁকা সময়টা অনেক কম, তার সারাদিন চলে যায় চাকরির পিছনে, তোমার কাছে ফাঁকা সময় অনেক বেশি আছে। যে ধরো আগের বছর ক্র্যাক করেছে, করতে পারেনি, 2 নম্বরের জন্য 3-4 বছর ধরে পড়ছে, তার মনের মধ্যে একটা টেনশন আছে, আমি এবছর না করতে পারলে পরের বছর কি হবে। তাদের থেকে তোমরা এগিয়ে, সব কিছুরই প্লাস মাইনাস পয়েন্ট আছে, যে কোনো পয়েন্টেরই তুমি প্লাস বার করতে পারো, মাইনাস বার করতে পারো। তো সবসময় পজিটিভ জিনিস ভাববে, নিজের ম্যাক্সিমামটা দেবে, ভালো করে পড়াশুনো করবে, এই স্টেপগুলো ফলো করবে। ইংলিশ জিকের ওপরে একটু জোর বেশি দাও, সিলেবাস কমপ্লিট করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, আর মক টেস্ট দাও। এই তো কয়েকটা জিনিস, এর বাইরে কোনো কিছু এক্সট্রা রুল নেই, কোনো ম্যাজিক নেই। তো ভালো করে পড়াশুনো করো, তোমরা নিশ্চয়ই আজ নয় কাল, কাল নয় পরশু সাকসেস পাবেই। এবং যারা রেডি স্টুডেন্ট অলরেডি প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই বছরের সিজিএলটা গোল্ডেন অপরচুনিটি। এরকম অপরচুনিটি কিন্তু হয়তো পরের বছর বা তার পরের বছর আর পাবে না, ঠিক? তো তোমরা এখন থেকে খুব ভালো করে চেষ্টা করো, সিলেবাস কমপ্লিশনের উপর জোর দাও, বেশি বেশি করে মক টেস্ট দাও, বেশি বেশি করে মানে দিনে 2-3টে মক টেস্ট দেবে না, আবার একটা করে রোজ মক টেস্ট দাও, অ্যানালিসিস করো, যে চ্যাপ্টারগুলো যে সাবজেক্টটা মনে হচ্ছে আর একটু পড়তে হবে সেটা আর একটু বেশি টাইম দাও, আর একটু বেশি সময় দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, দরকার হলে ইউটিউবের বা যেখানে পড়ো, যারা যেখানে পড়ো সেখানকার টিচারদের সঙ্গে কথা বলো, তাদের হেল্প নাও, নিজেদের ডাউট ক্লিয়ার করো, ঠিক আছে? ভালো করে পড়াশুনো করো। আশা করি আমার এই কথাগুলো তোমাদের কাজে আসবে, তোমাদের উপকারে এসছে। অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং সিজিএলের প্রিপারেশানের জন্য আমাদের টার্গেট সিরিজ অলরেডি কন্টিনিউ হয়েছে, তোমরা ভিডিওগুলোকে ফলো করো। ওখানে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের উপরে ইম্পর্টেন্ট টপিক বা কনসেপ্টগুলোর যেমন তোমাদের থিওরি বোঝাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ রিসেন্ট 2023-24-এ যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলোরও ওখানে সলভ করাচ্ছে। তো ওখান থেকে তোমরা কী ধরনের কোয়েশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টারের ওপর কোন কনসেপ্টের ওপর কোয়েশ্চেন বেশি আসে, এবং সেটার জন্য কি কি পড়তে হবে, পুরো টোটাল একটা জিস্ট তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের আশা করি প্রচণ্ড উপকারে আসবে। তোমরা ফলো করতে থাকো এবং আমাদের ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দাও। থ্যাংক ইউ, গুড লাক।